নিট কেলেঙ্কারি নিয়ে চারিদিকে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। তাহলে কি এই নিট কেলেঙ্কারির প্রভাব রোগীদের মনেও পড়েছে? কারণ রোগীরা তো যখন চিকিৎসকদের কাছে যান তখন তারা ভাবেন যে চিকিৎসকরা ভগবান। হ্যাঁ, সত্যিই ভগবান, কিন্তু আদৌ যেভাবে এখন কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বেরিয়ে আসছে সারা দেশেতে, তারপরে চিকিৎসকদের নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আর আমরা এই কারণেই এই চিকিৎসক দিবসের যে স্পেশাল পর্ব আমরা করেছি তাতে আমরা এই বিষয়টাকেই গুরুত্ব দিচ্ছি যে রোগীরাও কি তাহলে ভয় পাচ্ছেন, এবার আরও ভয় বেড়ে গেল যে চিকিৎসকদের কাছে যাওয়ার আগে তাদের দুবার চিন্তা করতে হবে। এই নিয়ে আলোচনা করতে আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক এবং আপনাদের অতি পরিচিত চিকিৎসক ডক্টর কুণাল সরকারকে। নমস্কার, কুণাল সরকার বলছি এবং মেডিটিপসের এই হেলথ চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাই সাথে কথা বলতে পেরে আজকে ভীষণ ভীষণ ভালো লাগছে। আজকের বিষয় একদিন কিন্তু আমরা খুব আশায় আশায় বুক বেঁধেছিলাম যখন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমাদের এই বৃহৎ ভারতবর্ষের সমস্ত দেশের মেডিকেল অ্যাডমিশনগুলো একটা সেন্ট্রালাইজডভাবে হতো। আগে রাজ্যভিত্তিকভাবে হতো, তারপরে সেটা কেন্দ্রের হাতে চলে গেল এবং কেন্দ্র প্রথমে সিবিএসইকে দিয়ে পরীক্ষা করাতো, তারপরে তারা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বলে একটা বিরাট অর্গানাইজেশন করলো। বিদেশে যেরকম আমেরিকাতে ইউনিভার্সিটি বোর্ড বা কলেজ বোর্ড আছে তাদের অনুকরণ করে করা হলো। কেন করা হলো? তারা এটাকে সেন্ট্রালাইজ করলেন, পুরো ক্ষমতাটা কেন্দ্রের হাতে গেল এবং পুরো ক্ষমতাটা কেন্দ্রের হাতে যাবার পর এই ব্যবস্থাটা যদি চালাতে হতো, যে ব্যবস্থাটা ডাক্তারি, পাবলিক সার্ভিস, সিভিল সার্ভিস, বহু 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 পরীক্ষা নেবেন, কিছু কোটি কোটি ছেলেমেয়ের পরীক্ষা নেবেন প্রতি বছর, তাহলে তাদের মধ্যে সেই অভিজ্ঞতাটা দরকার ছিল, তাদের মধ্যে সেই পারদর্শিতাটা দরকার ছিল। আমরা যে আজকে বিলেত আমেরিকাকে টুকে কপি পেস্ট করে এই অর্গানাইজেশনগুলো চালাচ্ছি, আমরা কি খেয়াল করে দেখছি না যে বিলেত আমেরিকায় এই সিস্টেমগুলোর যারা প্রাণবিন্দু হলো টিচাররা, এডুকেটরসরা, প্রফেসররা, যাদের পিছনে বহু বছরের এই অভিজ্ঞতাগুলো আছে, তাদের আমরা নেগলেক্ট করে আমরা মোটামুটি পলিটিক্যাল মোসাহেবদের দিয়ে, যারা আমাদের মন্ত্রীদের তোষামত করছেন, যারা আমাদের বিভিন্ন রকম ওই প্যারা পলিটিক্যাল অর্গানাইজেশন, আজকের দিনে যারা ধরুন আরএসএসের পায়ে মাথা ঠেকিয়ে বসে আছে, আজকে যেহেতু বিজেপি গভর্নমেন্টে, বিজেপি আরএসএসের আশীর্বাদ ধন্য, যে আইদার বিজেপি বা আরএসএসের সঙ্গে যুক্ত এই রকম লোকেরা, যাদের অভিজ্ঞতা নেই, যাদের কোনো রকম কর্মদক্ষতা নেই, যাদের কোনো রকম চারিত্রিক দৃঢ়তা নেই, তারা তাদের উপরতলাকে খুশি করবে বলে এরকম ভাইটাল ক্রিটিক্যাল অর্গানাইজেশনগুলোর মাথায় চেপে বসে আছে। এবং আমরা যদি একেবারে নিজেদের সম্পূর্ণ একটা ক্যালাস অবস্থায় নিয়ে যাই, চিন্তা করে দেখুন আজকে যে নিটের যে দুর্ভাগ্য আমাদের ওপর এসছে, যে প্রতিটা পদে কোয়েশ্চেন পেপার সেট করা, কোয়েশ্চেন পেপার ডিস্ট্রিবিউট করা, কোয়েশ্চেন পেপার ছাপানো, ওএমআর শিট কালেক্ট করা, রেজাল্ট ট্যাবুলেট করা, ট্যাবুলেশনের পরে সেই ট্যাবুলেশনের র্যাঙ্ককে ম্যানিপুলেট করা, তার মধ্যে গ্রেস নাম্বার দেওয়া, যতগুলো এর মধ্যে যদি 10খানা স্টেপ থাকে, প্রতিটা স্টেপে কোথাও না কোথাও দুর্নীতি হয়েছে। আর যেটা অত্যন্ত দেখতে খারাপ লাগছে, যে আমরা হয়তো আমাদের ওই জমানো পাপের প্রায়শ্চিত্ত আজকে করতে বসেছি, কিন্তু আজকে ডাক্তাররা যেমন তিলে তিলে টের পাচ্ছে যে আমরা
ওই অস্ট্রিচের মতো মাটিতে মুখ লুকিয়ে এত বছর পড়ে থাকাটা আমাদের এন্টায়ার প্রফেশনকে কি একটা লজ্জাজনক জায়গায় নিয়ে এসছে। যে ছেলেমেয়েরা ডাক্তার হবার চেষ্টা করছে, সেই ছেলেমেয়েদের ভবিষ্যৎ এবং তাদের পরিবারের বর্তমানকে যেন আজকে একেবারে একটা কলমের খোঁচায় তাদের ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। আমাদের কিন্তু আজকে এই কথাটাও আমাদের একেবারে স্পষ্টভাবে মনে রাখতে হবে যে আমরা যেখানে প্রফেশনাল হিসেবে আমরা ফেল করেছি, পলিটিক্যাল লিডারশিপ ফেল করেছে, যারা আজকে ব্যুরোক্র্যাট, যারা আজকে নিজেদের হেড অফ এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার বলে দায়িত্বটা নিয়েছেন, তারা ডাহা ফেল করেছেন। এখন আমাদের শেষ আশা ভরসা হচ্ছে আমাদের জুডিশিয়ারি, আমাদের হাইকোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট যেন তাদের মেরুদণ্ডটা সোজা করে আজকে যেরকম ক্লাসে দুষ্টুমি করলে যেরকম কান মেলা খেতে হয়, যেরকম কতগুলো রুলারের বাড়ির দাগ দিতে হয়, আজকে আমাদের নিজের পিঠ পেতে এই বেত্রাঘাত সহ্য করার দিন এসছে। চিন্তা করেছেন কি যে অন্তত কয়েক হাজার ছেলে মেয়ে আছে যারা নিজেরা খেটে খুঁটে ভালো নম্বর পেয়েছিল, যাদের ওএমআর শিটগুলোকে আমরা ট্যাম্পার করেছি, যাদের ওএমআর শিটগুলোকে আমরা ডিস্ট্রয় করেছি, আজকে সেই ছেলে মেয়েগুলো কি হলো? আর এটাও কিন্তু একজন অতি সাধারণ ডাক্তার হিসেবে দেখতে খারাপ লাগছে যে আমাদের প্রতিবাদ, আমাদের ভ্যালুস, আমাদের মূল্যবোধ, তার ওপরেও আমরা যেন এই রাজনীতির কারণ সুধা পান করে আমরা মাতাল হয়ে বসে আছি। আজকে যে মানুষরা একেবারে গলার শির ফুলিয়ে আজকে প্রতিবাদ করছিলেন যখন পশ্চিমবঙ্গের এই টেট পরীক্ষা, এসএসসি পরীক্ষা, অবশ্যই করবেন, আরও জোরে প্রতিবাদ করবেন, কিন্তু তাদের সেই সদর্প কণ্ঠগুলো আজকে কেন চুপ হয়ে বসে আছে? আপনাদের কাছে কি পার্টি সব? আপনারা যারা একদিন হাইকোর্টের বেঞ্চে ঢুকে একেবারে কড়া কথা বলেছেন, কড়া ভার্ডিক্ট দিয়েছেন, নিশ্চয়ই ভালো কাজ করেছেন। আজকে আপনাদের সেই গলার আওয়াজ, সেই চরিত্রের যে আমরা দৃঢ়তা, আমরা এই স্ক্যামেও দেখতে চাই। আর ডক্টরস ডেতে আজকে একটা কথা বলি যে আজকে আমাদের কিন্তু দুর্ভাগ্যটা একেবারে শিখরে গিয়ে পৌঁছবে যদি এই রকম একটা ঘটনাকে আমরা ওই বালি চাপা দিয়ে, ধামা চাপা দিয়ে বলি ওই মোটামুটি শোধবোধ হয়ে গেল, এবং আমরা কয়েক লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যতের মৃতদেহর ওপর দিয়ে হেঁটে যদি ওই আবার ব্যক্তিগত অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, আমি তো ভালো আছি, আমি তো সুখে আছি, আমার ডাল ভাত জোগাড় হয়েছে, আজকে আমার পেশা সম্বন্ধে মানুষ বিশ্বাস হারাচ্ছে। আমরা যে সমাজের কাছে গিয়ে দাঁড়াবো, আমাদের পরবর্তী জেনারেশনের যে ডাক্তাররা যখন রোগীদের সামনে চোখাচোখি গিয়ে দাঁড়াবেন চিকিৎসা করতে, তখন যদি কেউ বলে ওই আধার কার্ড আর ভোটার আইডি দেখিয়ে এয়ারপোর্ট ঢোকার মতো, যে এবার ডাক্তারদের যদি লোকে বলতে শুরু করে যে পকেটে একটা মার্কশিটের কপি রাখবেন এবং দেখতে চাই যে আপনি ওই ক্রেডিট কার্ডের ডাক্তার না অ্যাডমিট কার্ডের ডাক্তার, সেইটা প্রমাণ করে তারপর আমাকে আপনি চিকিৎসা করবেন, আজকে আমাদের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের দেশে এই যে মানুষ ঋণগ্রস্ত হয়, এই যে মানুষকে ঘটি বাটি বেচে চিকিৎসা করতে হয়, তাদের পাশে দাঁড়ানোর মতো হয়তো কিছু গভর্নমেন্ট হসপিটাল আছে যেখানে মোটামুটি হয়তো অল্প পয়সায় তাদের খানিকটা চিকিৎসা হচ্ছে, কিন্তু সারা ভারতবর্ষে আজ সমস্ত গভর্নমেন্ট হসপিটালকে যদি একত্রিত করেন তাহলে মোটামুটি তার থেকে 30% চিকিৎসা ব্যবস্থা বেরোয় কিনা আমরা জানা নেই। পশ্চিমবঙ্গ কোনো রকম রাজনৈতিক ছাতার তলায় না দাঁড়িয়ে বলতে বাধ্য আমরা যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের প্রায় একমাত্র বড় রাজ্য যেখানে গভর্নমেন্ট সেক্টরে প্রায় 50% মানুষের চিকিৎসা হয়, এবং এই এতটা বিস্তৃত সরকারি চিকিৎসা ব্যবস্থা ভারতবর্ষের বহু মেজর রাজ্যে নেই। কিন্তু
বাকি 50%-এর কি হচ্ছে, বাকি 70%-এর কি হচ্ছে। এবং সেখানে 2024-এ আজকে এই কথাটা কেবল মানুষ বলছে না, ডাক্তাররা বলছে, পলিসি মেকাররা বলছে। এবং সেখানে আমাদের সামনে যে একটা সাংঘাতিক কি বলবো ওই নাটক খেলা চলছে, সেটা হলো এই 2017-18 থেকে আমরা যে আয়ুষ্মান ভারত, আমরা প্রাইম মিনিস্টার PM যে হেলথ প্রোগ্রামে বললাম যে আমরা সারা দেশের 30% মানুষের কাছে যারা বিলো পভার্টি লাইন আছে তাদের কাছে আমরা একটা ন্যাশনাল হেলথ প্রোগ্রামকে পৌঁছে দেব, সেই কাজে আমরা সর্বতোভাবে ব্যর্থ। কেন আমরা সেই কাজে সর্বতোভাবে ব্যর্থ? কারণ প্রথম কথা, আমরা এটাকে আমরা পাবলিক মিটিংয়ে এটাকে নিয়ে ফুটানি করলাম, আমরা বিজ্ঞাপনে পাবলিসিটিতে সারা দেশ ছেয়ে দিলাম, আমরা পৃথিবীর কাছে বলে দিলাম যেটা সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের 30% পপুলেশন মানে প্রায় 30 কোটি মানুষের ওপরে। 30 কোটি মানুষ মানে হচ্ছে আপনার গ্রেট ব্রিটেনের পপুলেশনের 5 গুণ, আমেরিকার এন্টায়ার জনসংখ্যার থেকে বেশি। যে এর থেকে বেশি মানুষকে কেউ কোনোদিন ইনশিওর করতে পারেনি। হাততালি হাততালি হাততালি, হাততালিগুলো মিলিয়ে গেল। গভর্নমেন্ট বিন্দুমাত্র এর জন্যে যে অ্যামাউন্ট অফ টাকা পয়সা দেওয়ার করলো না। এটাকে সারা দেশে ইন্ট্রোডিউস করতে গেলে আবার যে ইচ্ছে, যে অর্থ, যে পরিকাঠামো, যে মেশিনারি লাগবে সেটা আমরা করলাম না। এবং সেটা না করে আমরা চারিদিকে বিভিন্ন পোস্টার সাঁটিয়ে দিলাম আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত বলে। আয়ুষ্মান ভারত is the single biggest disappointment. আর আজকে এই ডক্টরস ডেতে একটা কথা বলি যে আমরা যারা আজকে, হ্যাঁ আমার মতো বহু ডাক্তার ভারতবর্ষে আজকের দিনে প্রায় 9.5 লক্ষ ডাক্তার আছেন। এই 9.5 লক্ষ ডাক্তারের মধ্যে less than 12% তাদের কারা কেউ গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন। বাকি 88% of 9 লাখ ডক্টরস তাদের অধিকাংশরই হয়তো কোনো ফিক্সড কোনো স্যালারি ইনকাম সেই হিসেবে কোনো চাকরি নেই। তারা নিজের মতো করে বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনে কাজ করে বেড়াচ্ছেন, তার মধ্যে লজ্জার কিছু নেই। দ্যাট ইজ নট আ ক্রাইম, দ্যাট ইজ দ্য সিস্টেম অফ আওয়ার কান্ট্রি। কিন্তু প্রত্যেকজন ডাক্তারকে আজকে যদি ডক্টরস ডেতে একটা ডিমান্ড রাখতে হয়, সেই একটা ডিমান্ড হলো যে আপনি একেবারে ঝাঁ চকচকে সেই একেবারে হস্তিনাপুরের মতো নক্ষত্র খচিত হাসপাতাল থেকে শুরু করে সাধারণতম নার্সিংহোমে যে হসপিটাল, যে নার্সিংহোম আমাদের দেশের বুকে হেলথ কেয়ার লাইসেন্স পাবে, প্রত্যেকটি নার্সিং এবং হসপিটালে যেন আয়ুষ্মান ভারত বা সেই রাজ্যের হেলথ স্কিম যেমন পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী করাটাকে কম্পালসারি করা হোক, অ্যাবসলিউটলি কম্পালসারি করা হোক। আমরা যদি আমাদের এই হেলথ স্কিমের এখন প্রাইভেট সেক্টরে যারা আছেন তাদের অনেক অভাব অভিযোগ আছে। আপনি 1000 টাকার কাজটা 200 টাকায় করাবার চেষ্টা করছেন। আপনাদের তো এত বুকের পাটা, আমাদের তো এত বড় বড় সমস্ত CII, FICI, ফিকি, আমাদের এত বড় সমস্ত কর্পোরেট সমষ্টিগুলো আছে, অর্গানাইজেশনগুলো আছে। তারা যদি রাত্রিরের অন্ধকারে গিয়ে গভর্নমেন্টকে চুপিসারে ইলেকটোরাল বন্ডের পয়সাগুলো দিতে পারেন, তাহলে বসতে পারেন না গভর্নমেন্টের সঙ্গে একসঙ্গে আলোচনায়? নিজেরা বসুন। আজকে ওই অশোক স্তম্ভের 4টে সিংহের পায়ের তলায় একটা কথা লেখা আছে, সত্যমেব জয়তে। সুতরাং মানুষকে একটা পরিষেবা দেবেন বলে মানুষের সঙ্গে মিথ্যাচারগুলো করবেন না। আর মানুষের বেনিফিটের ওপর দিয়ে, মানুষের জীবনের ওপর দিয়ে আমরা দেখাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকার কতটা কোমর কষে কলতলার ঝগড়া করতে পারে। সুপ্রিম কোর্ট শুড ইন্টারভিন যে কেন আয়ুষ্মান ভারতের সঙ্গে আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথীকে জুড়ে দিতে পারছি না। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী ওয়াজ আ গ্রেট আইডিয়া। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কেবল 30%-এর কথা বলেনি, পুরো রাজ্যের 10 কোটি মানুষের কথা বলেছিল।
কিন্তু 10 কোটি মানুষকে তাদের হসপিটাল হেলথ কেয়ার দেওয়ার মতো অবশ্যই সামর্থ্য পশ্চিমবঙ্গের কাছে নেই, যে অলরেডি আজকে হাজার 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 কোটি টাকা ঋণের বোঝা যার ঘাড়ে রয়েছে। তাই যে উদ্দেশ্য নিয়ে স্বাস্থ্যসাথী তৈরি হয়েছিল ফর এভরি সিটিজেন, তাদের স্কোপ অফ সার্ভিস প্রথম যা শুরু হয়েছিল 2018-19 নাগাদ, সেখান থেকে সেটা অনেকটাই কমে গেছে। তবুও অনেক ট্রিটমেন্টে আমাদের রাজ্যের আপামর মানুষ তার থেকে কিছু পাচ্ছেন। কিন্তু মেন কথা হলো, আপনি পার্টির পয়সায় ঝগড়া করুন, মানুষের পয়সায় ঝগড়া করবেন না। ট্যাক্স পেয়ারের পয়সা আপনার কাছে এই কারণে এসছে যে সেই ট্যাক্স পেয়ারের পয়সা দিয়ে আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি বলে আমার দেশের 30 কোটি মানুষ এই হেলথ সার্ভিস পাবেন, আপনি দায়বদ্ধ দেশের মানুষের কাছে এই 30 কোটি মানুষকে সেই সার্ভিস দিতে। যেখানে যেখানে বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে আপনাদের মতবিরোধ আছে, আজকে বড় বড় কোম্পানিরা, আজকে আদানি আম্বানির ঝগড়া আপনি আরবিট্রেশন করে সলভ করতে পারলে নিজেরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বসে এই প্রবলেমগুলো সলভ করতে পারছেন না, তাহলে আমাকে উত্তর দিন যে কি করে তামিলনাড়ু তার রাজ্য হেলথ স্কিমকে আয়ুষ্মান ভারতের সঙ্গে সংযুক্ত করলো। আমাদের উত্তর দিন কিভাবে কেরালা তার রাজ্যের হেলথ স্কিমকে আয়ুষ্মান ভারতের সংযুক্ত করলো। আপনি যদি আজকে গিয়ে বলেন যে আমি আয়ুষ্মান ভারতের জন্য প্রতি বছর 10,000 কোটি টাকা খরচা করছি, আমার একটাই প্রশ্ন যে আমার বাঙালি ট্যাক্স পেয়ারের পয়সা তার মধ্যে নেই? আজকে একটা সাধারণ মধ্যবিত্ত নিম্নমধ্য বাঙালি যে একটা টুথব্রাশ কিনলে আপনাকে সেখানে 12% 17% জিএসটি দিচ্ছে, যে একটা চাল ডাল কিনলে আপনাকে যে ট্যাক্স দিচ্ছে, শুধু ইনকাম ট্যাক্সটা ট্যাক্স নয়, যে 5 বছর ধরে একটা রবারের চটি পড়ে, সেই রবারের চটিটা কিনতেও তাকে জিএসটি দিতে হচ্ছে, সেই ট্যাক্সের টাকাও তো আপনার সেন্ট্রাল গভর্নমেন্টে ঢুকে আছে। তাহলে সেই ট্যাক্সের টাকার বেনিফিট আমরা পাবো না কেন? অসংখ্য ধন্যবাদ ডক্টর কুণাল সরকারকে আমাদের সময় দেওয়ার জন্য। আবার আপনাদের সাথে কথা হবে, এবং শুধু আপনারা নন, আমিও কিন্তু মেডিটিপস নিয়মিত দেখি, কারণ সেখান থেকে আপনারাও যেমন শিখছেন, আমরাও কিন্তু আপনাদের মাধ্যমে তেমনই শিখছি। ভালো থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমাদের। আমরা সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। এবং যেতে যেতে বলে যাব যে যারা মেডিটিপস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।